নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। তাপস কৌস্তবদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় শুভেন্দু, সঙ্গে নির্যাতিতা দলীয় কর্মীরা। নবনির্বাচিত 4 বিধায়কের শপথে জট চাইছেন না অধ্যক্ষ, নজর রাজ্যপালের জবাবে। আমার বন্ধুর ওপর হামলা উদ্বেগজনক, দ্রুত ট্রাম্পের আরোগ্য কামনা মোদির। রামনগরী অযোধ্যার কেন্দ্রে হারের পর এবার বদ্রীনাথ পুনরুদ্ধারও ব্যর্থ বিজেপি। অনুপম বানে বিদ্ধ বঙ্গ বিজেপি, নিশানায় জেলা সভাপতিরা। উপনির্বাচনে পরাজিত কল্যাণকে মিষ্টি সান্ত্বনা কুণালের, পাঠালেন হাড়ি ভর্তি মিষ্টান্ন। উত্তরে কমবে বৃষ্টির পরিমাণ, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগে সরব বঙ্গ নেতৃত্ব। তার প্রতিবাদে নির্যাতিতদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইন আদালত কম করেননি। অবশেষে কলকাতা হাইকোর্ট বিশেষ শর্ত সাপেক্ষে তাকে ধর্নার অনুমতি দিয়েছে। সেই মতো আজ রবিবার সকাল 10টা নাগাদ ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী, সঙ্গী দলবদলু তাপস রায়, কৌস্তব বাগচি। এছাড়া রুদ্রনীল ঘোষ, অসীম সরকার সহ দলের বেশ কয়েকজন নেতাকেও দেখা গেল ধর্না মঞ্চে। আর আদালতের নির্দেশ মেনে 300 জন দলীয় কর্মী যোগ দিয়েছেন ধর্নায়। এই চত্বরে ধর্নার অনুমতি পেতে অবশ্য বিরোধী দলনেতাকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। রাজভবনের সামনে 144 ধারা জারি থাকায় কলকাতা পুলিশ প্রথমে ধর্নার অনুমতি দেয়নি। পুলিশের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা। তার যুক্তি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গত বছর অক্টোবরে রাজভবনের সামনে 5 দিন ধর্নায় বসেছিলেন। সেই সময় পুলিশের তরফে তাকে বাধা দেয়া হয়নি, শুধুমাত্র বিজেপি নেতা বলেই শুভেন্দুকে অনুমতি দেয়া হচ্ছে না, এমনই দাবি করা হয় গেরুয়া শিবিরের তরফে। শেষমেশ আদালতের অনুমতি পেয়ে শর্ত মেনে রাজভবনের সামনে আজ শুরু হয় ধর্না। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই চত্বরে ধর্না চলবে বিজেপির। ধর্নায় যোগ দেওয়ার বিজেপি কর্মীদের সকলের হাতে পোস্টার, তাতে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে নেতিবাচক বার্তা লেখা, সেই সঙ্গে অত্যাচারিত বিজেপি কর্মীদের ছবিও। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের 4টিতেই জয় পেয়েছে তৃণমূল। তবে এই জয়ের সঙ্গে সঙ্গেই আরও একবার উস্কে গিয়েছে 4 নব্য বিধায়কের শপথ নিয়ে জটিলতার প্রশ্ন। এবার যাতে কোনোভাবেই এ নিয়ে আর গড়িমসি না হয়, তার জন্য সব রকম প্রস্তুতি রাখছে বিধানসভা। জানা যাচ্ছে 4 নতুন বিধায়কের জয়ের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন থেকে প্রকাশের পর আগামী সপ্তাহেই তাদের শপথ পড়ানোর প্রক্রিয়া শুরুর আবেদন জানিয়ে রাজ্যপাল চিঠিতে রাজ্যপালকে অনুরোধ করা হবে বিধানসভায় এসে তিনি নিজে শপথ পড়ান, অথবা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব দিন। রাজ্যপাল সেই ক্ষেত্রে কোনো ইতিবাচক সাড়া না দিলে বিধানসভায় অধিবেশন ডেকে সেই শপথ পড়িয়ে দেবেন অধ্যক্ষই যে এক্ষেত্রে শেষ কথা তা উল্লেখ করে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, গোটা দেশে এটাই রীতি। রাজ্যপাল অধ্যক্ষকে নতুন বিধায়কদের শপথ পড়ানোর দায়িত্ব দেন। পরে অধ্যক্ষ বলেন, পরিষদীয় দপ্তরের চিঠির পর রাজ্যপাল কি জানান তার উপরই নির্ভর করছে এই 4 জনের শপথ। তবে বিধানসভার অধিবেশন শুরু হলে নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ করানোই যায়। আগামী 22শে জুলাই বিধানসভার বাদল অধিবেশন বসতে পারে। তার জন্য শনিবারই তৃণমূল পরিষদীয় দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অধিবেশনে বসার অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এর মধ্যে রাজভবনের অবস্থান স্পষ্ট হয়ে গেলে এই বাদল অধিবেশনেই 4 বিধায়কের শপথ পর্ব সেরে ফেলতে পারেন অধ্যক্ষ। সেক্ষেত্রে কড়া অবস্থানই বজায় রাখবে বিধানসভা। দস্তুর হলেও সংবিধানের 188 ধারা অনুযায়ী হয় রাজ্যপাল বিধানসভায় এসে শপথ পড়াবেন, অথবা পরিষদীয় রীতি মেনে অধ্যক্ষকে সেই দায়িত্ব দেবেন। নজর থাকবে রাজ্যপালের পদক্ষেপে। প্রিয় দর্শক, ভিডিওটি লাইক করুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমার বন্ধু প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই ঘটনার কঠোর নিন্দা করছি। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনো জায়গা নেই। ওর দ্রুত আরোগ্য কামনা করছি। এই হামলার ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, যারা আহত হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের জন্য আমরা প্রার্থনা করছি, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় ভারত সফরে এসেছেন ট্রাম্প। মোদিও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। তাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। এই কারণে ট্রাম্পের উপর গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। ট্রাম্পের উপর হামলা রিপাবলিকানের। ট্রাম্পের উপর যে গুলি চালিয়েছে তাকে চিহ্নিত করেছে FBI। 20 বছর বয়সী এই তরুণের নাম টমাস ম্যাথু ক্রুকস। সে পেনসিলভ্যানিয়ার বেথেল পার্কের বাসিন্দা। ভোটার রেকর্ড অনুযায়ী টমাস রিপাবলিকান।
কিন্তু সে কেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর উপর গুলি চালালো সেটা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে FBI। টমাসের সঙ্গে আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হামলাকারীকে গুলি করে হত্যা নিরাপত্তা রক্ষীদের মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গাগলিনমি জানিয়েছেন, পেনসিলভানিয়ার বাটলারে জনসভায় যে হামলা চালিয়েছিল তাকে পাল্টা গুলিতে হত্যা করা হয়েছে। এই হামলার ঘটনায় একজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং 2 জন আহত হয়েছেন। কী কারণে এই হামলা সেটা অবশ্য এখনও জানা যায়নি। এই ঘটনার তদন্ত চালানো হচ্ছে। আরও একটি ধর্মনগরীতে হারের মুখ দেখতে হলো বিজেপিকে, যা পদ্ম শিবিরের কাছে আরও একটি বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিদের অনেকে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের রামনগরী অযোধ্যা যে কেন্দ্রের অন্তর্গত, সেই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে হারের সঙ্গে অনেকেই উত্তরাখণ্ডের বদ্রীনাথে বিধানসভার উপনির্বাচনে পদ্মের হারের তুলনা টানতে শুরু করেছেন। বিষ্ণুনগরী বদ্রীনাথের পাশাপাশি মঙ্গলৌর আসনটিও কংগ্রেস পেয়েছে। করোনা চক্রে উপনির্বাচনে বদ্রীনাথ আসনে বিজেপি যাকে প্রার্থী করেছিল, সেই রাজেন্দ্র ভান্ডারী 2022 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে এই আসনে জিতেছিলেন। কিন্তু এবারের লোকসভা নির্বাচনের আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর তাকে উপনির্বাচনে প্রার্থীও করে বিজেপি, যার উপর আস্থা করে এই আসন জিততে চেয়েছিল পদ্ম শিবির। কিন্তু তলে তলে যে বদ্রীনাথবাসীদের মধ্যে ভান্ডারী বিরোধী হাওয়া বইছিল তা বোধহয় আঁচ করতে পারেননি দলের শীর্ষ নেতৃত্ব। ফলে যা হওয়ার তাই হয়েছে। ভান্ডারী আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন। বদ্রীনাথ আসন জয় নিয়ে বিজেপি যতটা মরিয়া ছিল, কংগ্রেসও ঠিক ততটাই। ফল প্রকাশের পর দেখা গেল যে আসন কংগ্রেসের ছিল, উপনির্বাচনে তারা সেই আসনই ধরে রাখতে সমর্থ হয়েছে। বিধানসভা নির্বাচনে এই আসনে কখনো বিজেপি কখনো কংগ্রেস জিতেছে। 2017 সালে ধর্মনগরীর আসন ছিল বিজেপির দখলে, কিন্তু পালাবদল হয় 2022 সালের নির্বাচনে। কংগ্রেসের দখলে যায় বদ্রীনাথ বিধানসভা আসনটি। সেই আসনটি এবার উপনির্বাচনেও ধরে রাখতে সমর্থ হলো তারা। কিন্তু এবারের উপনির্বাচনের প্রেক্ষিতটা ছিল ভিন্ন। একই ধর্মনগরী, তার উপর ওই এলাকায় উন্নয়নমূলক কাজকে সামনে রেখে প্রচারে নেমেছিল বিজেপি। লোকসভায় অযোধ্যা মুখ ফেরালো, বিধানসভা নির্বাচনে বদ্রীনাথ নিয়ে আত্মবিশ্বাসী ছিল পদ্ম শিবির। কিন্তু রাজনৈতিক কারবারিদের একাংশ মনে করছেন, ভান্ডারীকে প্রার্থী করে কংগ্রেস ভোটারদের নিজেদের দিকে টেনে আনার যে কৌশল নিয়েছিল বিজেপি, বদ্রীনাথবাসী তাতে সাড়া দেননি। যার জেরেই এই ধর্মনগরীতেও হারের মুখ দেখতে হলো বিজেপিকে। বিজেপি প্রার্থী ভান্ডারী পেয়েছেন 22,937 ভোট। অন্যদিকে কংগ্রেস প্রার্থী লাখপত সিংহ বুটোলো পেয়েছেন 28,161 ভোট। অর্থাৎ বিজেপি প্রার্থী ভান্ডারীকে 5,224 ভোটে হারিয়েছেন বুটোলা। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির তুরুপের তাস বলতে যে বিষয়টি ছিল সেটি হলো অযোধ্যার রাম মন্দির নির্মাণ। আর এই রাম মন্দিরকে সামনে রেখে শুধু উত্তরপ্রদেশ কেন, গোটা দেশেই ভোটের বৈতরণী পার করার লক্ষ্যে নেমেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও ভোটের ফল বেরোতে দেখা গিয়েছে অযোধ্যাতেই ধরাশায়ী হয়েছে বিজেপি। বিজেপি সূত্রের খবর, অযোধ্যাতে দলের এই হার স্বয়ং শীর্ষ নেতৃত্বরাও কল্পনা করতে পারেননি। শুধু তাই নয়, অযোধ্যার পাশাপাশি লোকসভা ভোটে প্রয়াগরাজ, চিত্রকূট, নাসিক এবং রামেশ্বরমেও হেরেছেন মোদী শাহীর প্রার্থীরা। একের পর এক ধর্মীয় স্থান মুখ ফেরালো বিধানসভা নির্বাচনে বদ্রীনাথে জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন বিজেপি নেতৃত্ব। কিন্তু এখানেও হেরে যাওয়ায় বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। মাসখানেক আগে বদ্রীনাথে পুরোহিত এবং স্থানীয়রা, এমনকি পান্ডারাও কেন্দ্রের 4 ধাম নিয়ে যে মাস্টার প্ল্যান তার বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, মন্দিরে ভিআইপিদের দর্শন নিয়েও প্রতিবাদে মুখর হয়েছিলেন তারা, যার জেরে সাধারণ পুণ্যার্থীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলেও দাবি তাদের। তাহলে কি এই ফ্যাক্টরগুলি বিজেপির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল? কী কারণে ধর্মনগরীতে হারের মুখ দেখতে হচ্ছে? এখন সেটাই দলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পদ্ম শিবির সূত্রে খবর, সেই কারণে অন্বেষণেও লেগে পড়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুধু নয়, বাংলায় সারা দেশেও বিজেপি বিরোধী রায় ফুটে উঠেছে 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রায়ের মধ্যে দিয়ে। কার্যত ইন্ডিয়ার কাছে গোহারান হেরেছে বিজেপি। বাংলায় বিজেপি শুধু হেরেছে তাই নয়, নিজেদের জেতা 3টি আসনও তৃণমূলের হাতে একরকম তুলে দিয়েছে। সেই জয়ের রেশ ফিকে হওয়ার আগেই বঙ্গ বিজেপিকে নিশানা বানালেন অনুপম হাজরা। ফেসবুকে নিজের সুর চড়িয়ে এক হাত নিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে। তার নিশানা থেকে বাদ যাননি রাজ্যের বিভিন্ন জেলায় থাকা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিরাও। অনুপমের বক্তব্য বিজেপির নিচুতলার কর্মীদের ক্ষোভেরই আঁচ বলে অনেকেই মনে করছেন। একই সঙ্গে দলের মধ্যে যে আদিনব্য বিবাদ লেগে রয়েছে তারও একটা প্রতিফলন বলেই ওয়াকিবহাল মহলের দাবি।
তা কি লিখছেন অনুপম? ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, লোকসভা ভোটের মতোই উপনির্বাচনেও ধারাবাহিকভাবে বঙ্গ বিজেপির এই সুন্দর রেজাল্টের তিনটি প্রধান কারণ: এক, অধিকাংশ জেলায় অযোগ্য, চোর, চিটিংবাজ এবং সেটিংবাজদের জেলা সভাপতি হিসেবে বসিয়ে রেখে বুথ স্তরের সংগঠনকে দুর্বল করা। দুই, রাজ্যে ক্ষমতায় আসার আগেই ইডি সিবিআই নির্ভরশীল রাজনীতির উপর ভর করে বেশি হুম্বিতম্বি করা। তিন, নিজেদের পথ ধরে রাখতে দিল্লির নেতারা বাংলায় এলেই আশেপাশের জেলা থেকে বাস ভাড়া করে লোক এনে কোনো ক্রমে মাঠ ভরিয়ে বাংলায় বিজেপি সংগঠন সাংঘাতিক শক্তিশালী বলে দিল্লির নেতাদের বোকা বানানো। অনুপমের করা এই সব অভিযোগ যে মিথ্যে নয় বা ভুল নয় সেটা সবাই জানে। বিজেপি কর্মীরাই পদ্মের একাধিক সাংগঠনিক জেলা সভাপতিদের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন। এর পাশাপাশি লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ ফলের পেছনেও অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ইডি সিবিআই নির্ভরশীল রাজনীতি। সেই ছবি কিছুটা হলেও বদলেছে লোকসভা নির্বাচনের পরে, কিন্তু সেই হারের পরও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্য নেতৃত্বের নিজেদের শক্তিশালী হিসেবে তুলে ধরার রোগ এখনও যায়নি। সেই হিসেবে অনুপমও নতুন করে কোনো কথা বলেননি, কিন্তু তার পোস্টে বঙ্গ বিজেপিকে অবশ্যই অস্বস্তিতে ফেলে দিয়েছে। সৌজন্যের রাজনীতির নজির বঙ্গে কম নেই। দলাদলি যতই থাকুক, যুযুধান দুপক্ষ রাজনীতির বাইরের বৃত্তে ভীষণ ভালো বন্ধু, এমন উদাহরণও ভুরি ভুরি। বিধানসভা উপনির্বাচনে 4-4 ফলাফলের পর ফের সেই সৌজন্যের ছবি দেখা গেল ঘাসফুল শিবিরে। মানিকতলার পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে এক হাঁড়ি মিষ্টি পাঠালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সঙ্গে পরাজিত প্রার্থীর হতাশাগ্রস্ত একটি ছবিও তিনি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে। হারের জ্বালা ভুলিয়ে দিতেই কি কুণালের মিষ্টি সৌজন্য? মানিকতলায় উপনির্বাচন নিয়ে জটিলতা কম ছিল না। শাসক শিবিরের দাবি, আইনি জটিলতায় সাধন পাণ্ডের প্রয়াণের পর উপনির্বাচন পিছিয়ে যাচ্ছিল বারবার, আর তার জন্য তারা বিজেপিকেই দায়ী করেছিল। এরপর কল্যাণ চৌবে নানাভাবে তৃণমূল নেতা কুণাল ঘোষের উদ্দেশ্যে কটু শব্দ প্রয়োগ করেছিলেন। উপনির্বাচনের ঠিক আগেই কল্যাণ কুণাল কথোপকথনের এই অডিও ক্লিপ ভাইরাল হয়। বিজেপি প্রার্থীকে সাহায্যের বিনিময়ে কুণাল ঘোষকে বড় পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয় বলে অভিযোগ। তা নিয়ে কম বিতর্ক হয়নি। ভোট গ্রহণের দিনও নানা জায়গায় বিক্ষোভের মুখে পড়েন কল্যাণ চৌবে। 89টি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলেন তিনি, তবে সেই দাবি খারিজ করে দেয় নির্বাচন কমিশন। এরপর শনিবার ফল প্রকাশের পর দেখা যায় 62,000-এর বেশি ভোটে বিজেপির কল্যাণ চৌবেকে হারিয়ে দিয়েছেন তৃণমূলের শুক্তি পাণ্ডে। যদিও তাতেও বিজেপি প্রার্থীর দাবি বেশিরভাগ ভোট লুট হয়েছে, এটা প্রকৃত জনরায় নয়। এসবের পর কল্যাণের হতাশাগ্রস্ত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘোষ, যার ক্যাপশন পিকচার অফ দ্য ডে। আর এসবের পর হারের গ্লানি গোজাতে কল্যাণের বাড়ি পৌঁছে গেল কুণাল ঘোষের পাঠানো মিষ্টি। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি মানিকতলার পরাজিত বিজেপি প্রার্থী। টানা ভারী বৃষ্টিপাতের পর উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার থেকে কিছুটা কমতে পারে বৃষ্টিপাত। এদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই বছর উত্তরবঙ্গে সময়ের আগে প্রবেশ করেছিল বর্ষা। চলতি বর্ষায় উত্তরবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। এদিকে উত্তরবঙ্গে সময়ে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বিলম্ব করেছে। দক্ষিণবঙ্গে এই বর্ষায় রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি। এদিন দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত ক্রমশ বৃষ্টিপাত কমবে। 25শে জুলাইয়ের পর দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তার আগে আপাতত কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতা অস্বস্তি বাড়াবে। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই।